নমস্কার, আমি উজ্জ্বল মণ্ডল। আজ আলোচনার বিষয় জার্মানি কিভাবে ঐক্যবদ্ধ হয়েছিল, অথবা জার্মানির ঐক্য আন্দোলনে অটো ফান বিসমার্কের ভূমিকা আলোচনা করো, অথবা রক্ত ও লৌহনীতি বলতে কি বোঝায়, বিসমার্ক এই নীতির মাধ্যমে কিভাবে জার্মানিকে শক্তিশালী করে তুলেছিল। এই প্রশ্নটি আলোচনা করতে গেলে আমরা দেখতে পাই 1861 খ্রিস্টাব্দে চতুর্থ ফ্রেডারিক উইলিয়াম প্রাশিয়ার রাজা ছিলেন, তিনি মারা যান এবং তার পরে তার ভ্রাতা কাইজার প্রথম উইলিয়াম সিংহাসনে বসেন এবং তিনি সিংহাসনে বসার 1 বছরের মধ্যেই প্রাশিয়ার প্রধানমন্ত্রী পদ গ্রহণ করেন অটো ফান বিসমার্ক বলে একজন ধনুর্ধর, বুদ্ধিমান, বিচক্ষণ কূটনীতিবিদ। তিনি সিংহাসনে বসেই খুব দ্রুতই তিনি প্রধানমন্ত্রী পদে বসেই খুব দ্রুতই জার্মানিকে ঐক্যবদ্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন এবং তিনি মনে করতেন প্রাশিয়ার নেতৃত্বে জার্মানি ঐক্যবদ্ধ হবে। এর জন্যে তিনি 3টি বিষয়ের উপর খুব গুরুত্ব দিয়েছিলেন। প্রথমটি হলো প্রাশিয়াকে একটি শক্তিশালী রাজতন্ত্র হিসাবে প্রতিষ্ঠা করা এবং প্রাশিয়ার নেতৃত্বে জার্মানিকে ঐক্যবদ্ধ করা। দ্বিতীয়ত, তিনি মনে করতেন কোনো গণতান্ত্রিক উপায়ে বা ভোটাধিকারের মাধ্যমে জার্মানিকে ঐক্যবদ্ধ নয়, রক্ত লৌহ নীতির মাধ্যমে অর্থাৎ যুদ্ধ মাধ্যমে জার্মানিকে ঐক্যবদ্ধ করতে হবে। তৃতীয়ত, তিনি সামরিক শক্তির উপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। এর জন্যে তিনি জার্মানিকে বা প্রাশিয়াকে শক্তিশালী করার জন্যে তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর বেশ কয়েকটি কর আরোপ করে পার্লামেন্টেরকে অগ্রাহ্য করে তিনি একটি শক্তিশালী সেনাবাহিনী গঠন করেছিলেন। এর পরবর্তীকালে আমরা দেখতে পাই তিনি মোট 3টি যুদ্ধ করেছিলেন। এই 3টি যুদ্ধের মাধ্যমে 1864 থেকে 1870 সালে 3টি যুদ্ধের মাধ্যমে তিনি জার্মানিকে ঐক্যবদ্ধ করেছিলেন। এই 3টি যুদ্ধ হলো, প্রথম যুদ্ধটি হলো ডেনমার্কের সঙ্গে যুদ্ধ। এখন কি হয়েছে, ডেনমার্ক এর 2টি প্রদেশ বা রাজ্য ছিল, স্লেজুইগ ও হলস্টাইন, যাকে ডাচিও বলা হয়। এই 2টি রাজ্যের বসবাসকারী মানুষ ছিল জার্মান, যেটি প্রাশিয়ার উত্তর দিকে অবস্থিত ছিল এবং এই জার্মান ভাষাভাষীর মানুষরা বসবাস করার জন্যে এই অঞ্চলটি স্বায়ত্ত শাসন ভোগ করত। এখন দেখা যাচ্ছে এই হলস্টাইন ও স্লেজুইগ এই ডাচি দুটির মানুষেরা জার্মান ভাষাভাষী হওয়ায় তারা জার্মানির সঙ্গে যুক্ত হতে চেয়েছিল 1848 সালে, কিন্তু 1815 খ্রিস্টাব্দে ভিয়েনা চুক্তি অনুসারে ইউরোপীয় শক্তি সমবায় এটি হতে দেয়নি, অর্থাৎ জার্মানির সঙ্গে তাদেরকে যুক্ত হতে দেয়নি। সেটি ডেনমার্কের অধীনে থেকে গেছিল, কিন্তু এই হলস্টাইন ও স্লেজুইগ ডাচি দুটি বা প্রদেশ দুটি স্বায়ত্ত শাসন বা স্বশাসন ভোগ করত। কিন্তু আমরা দেখি 1863 খ্রিস্টাব্দে ডেনমার্কের রাজা নবম খ্রিস্টিয়ান ক্ষমতায় আসার পর তিনি সরাসরি রাজ্য দুটিকে নিজ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করতে চান এবং সেখানে নিজ শাসন আইন প্রতিষ্ঠা করতে চান। এরকম অবস্থার সৃষ্টি হলে সেখানের বসবাসকারী মানুষরা বিক্ষুব্ধ হয় এবং তারা বিসমার্কের সহযোগিতা প্রার্থনা করে। এই সময় বিসমার্ক ডেনমার্কের রাজা নবম খ্রিস্টিয়ানকে বলে, লন্ডন চুক্তিতে ঠিক হয়েছিল যে ডাচি দুটি স্বশাসিত থাকবে, অর্থাৎ স্বায়ত্ত শাসন প্রচলিত থাকবে। তো তিনি হয়তো লন্ডন চুক্তিকে অমান্য করছেন, কিন্তু নবম খ্রিস্টিয়ান তার কথায় গুরুত্ব দেননি। অবশেষে এই সময় বিসমার্ক 1864 খ্রিস্টাব্দে
তিনি অস্ট্রিয়ার সহযোগিতা নিয়ে তিনি ডেনমার্কের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেন, যা ইতিহাসে ডেনমার্কের যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে খুব সহজেই ডেনমার্ক যৌথ বাহিনীর কাছে পরাজিত হয় এবং হলস্টেইন ও স্লেজউইগ এই ডাচি দুটির উপর অধিকার ছেড়ে দিতে বাধ্য হয়। স্বাভাবিকভাবেই এই ডাচি দুটি অধিকারে আসে অস্ট্রিয়া ও প্রাশিয়ার কাছে। স্লেজউইগ ডাচিটি লাভ করে প্রাশিয়া এবং হলস্টেইন ডাচিটি লাভ করে অস্ট্রিয়া। এই ডাচি দুটি যখন লাভ করেছিল তখন উভয়ের মধ্যে 1865 খ্রিস্টাব্দের গ্যাস্টিনের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এবং বিসমার্ক বলেছিলেন এই চুক্তি অনুসারে যে ডাচি দুটি দেশ ভোগ করতে পারে, কিন্তু কেউই নিজ শাসন প্রতিষ্ঠা করতে বা নিজ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করতে পারবে। এই ছিল ডেনমার্কের সঙ্গে যুদ্ধ। এরপরে আমরা দেখি দ্বিতীয় যুদ্ধটি, সেইটি হলো অস্ট্রো প্রাশীয় যুদ্ধ, অর্থাৎ অস্ট্রিয়ার সঙ্গে প্রাশিয়ার যুদ্ধ। এই হলস্টাইন ও স্লেজউইগ ডাচি দুটি যদি অস্ট্রিয়া এবং প্রাশিয়ার কাছে থেকে যায় তাহলে উত্তর জার্মানির ঐক্য সম্পন্ন হবে না। সেই জন্যে বিসমার্ক মনে প্রাণে চেয়েছিলেন অস্ট্রিয়ার কাছ থেকে হলস্টেইন ডাচিটি দখল করতে। এমতো অবস্থায় অস্ট্রিয়াকে ইউরোপের বিভিন্ন শক্তি থেকে বিচ্ছিন্ন করার গোপন চুক্তি বিসমার্ক করেছিলেন রাশিয়ার সঙ্গে, ফ্রান্সের সঙ্গে এবং ইতালির সঙ্গে। ফলে অস্ট্রিয়াকে ইউরোপের রাজনীতি থেকে বিচ্ছিন্ন করে ফেলে। এমতো অবস্থায় অস্ট্রিয়া হলস্টাইন ডাচিটিকে সরাসরি নিজ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করতে চাইলে বিসমার্ক তাকে বাধা দেন এবং গ্যাস্টিনের চুক্তি ভঙ্গের অজুহাতে তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করেন 1866 খ্রিস্টাব্দে। এই যুদ্ধে বিসমার্কের কাছে অস্ট্রিয়া পরাজিত হয় এবং হলস্টেইনের উপর পুরোপুরি অধিকার ছেড়ে দিতে বাধ্য হয় এবং এর পাশাপাশি অন্য কোনো ক্ষতিপূরণ অস্ট্রিয়ার কাছে দাবি করা হয়নি। ফলে হলস্টেইন এবং স্লেজউইগ এই জার্মান ভাষাভাষী অঞ্চল দুটি প্রাশিয়ার অধীনে আসে এবং প্রাশিয়ার নেতৃত্বে উত্তর জার্মানির ঐক্য সম্পন্ন। এই গেল অস্ট্রো প্রাশীয় যুদ্ধ। আর একটি যুদ্ধ হচ্ছে 1870 সালে ফ্রাঙ্কো প্রাশীয় নামে একটি যুদ্ধ। ফ্রাঙ্কো প্রাশীয় যুদ্ধ কেন হয়েছিল? কারণ সেই সময় দক্ষিণ জার্মানির বেশ কিছু অঞ্চল যেমন ব্যাভেরিয়া, ব্যাটেন, উটেমবার্গ প্রভৃতি ক্যাথলিক রাজ্য যা ফ্রান্সের দখলে ছিল এবং ফ্রান্সের সম্রাট ছিলেন তখন তৃতীয় নেপোলিয়ান। এই সব অঞ্চলে বসবাসকারী ক্যাথলিক মানুষেরা মনে করত যে তৃতীয় নেপোলিয়ান হচ্ছে তাদের রক্ষাকর্তা। স্বাভাবিকভাবেই দক্ষিণ জার্মানিকে ঐক্যবদ্ধ করার জন্যে এই অঞ্চলগুলি দখল বিসমার্কের কাছে একান্তই কাম্য ছিল। তার জন্যে বিসমার্ক ফ্রান্সের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুতি শুরু করে দেন এবং তিনি ক্রমাগত যুদ্ধের জন্য সৈন্যবৃদ্ধি এবং সামরিক শিক্ষা ব্যাপক পরিমাণে বাড়িয়ে তুলেছে। এর মধ্যে তৃতীয় নেপোলিয়ান একটু সমস্যায় পড়েন। কি কারণ? প্রথমত ফ্রান্সের পূর্ব দিকে অবস্থিত প্রাশিয়ার নেতৃত্বে শক্তিশালী উত্তর জার্মানি একটি রাষ্ট্র হিসাবে নিজেকে তুলে ধরছে। এটা ফ্রান্সের কাছে যেমন একটু অস্বস্তির কারণ, ঠিক এই সময় ফ্রান্সের পশ্চিমের অবস্থিত স্পেন বলে একটি দেশ, সেখানে বিদ্রোহ দেখা যায় এবং বিদ্রোহের চাপে আমরা দেখি স্পেনের রানী ইসাবেলা সিংহাসন ত্যাগ করেন। ফলে স্পেনের সিংহাসনে কে বসবে
এই নিয়ে দোলাচল সৃষ্টি হয়। এই সময় স্পেনের রাজকন্যার বিবাহ হয়েছিল প্রাশিয়ার হোয়েনজোলান বংশে। সুতরাং সেই বংশের সন্তান ছিলেন লিওপোল্ড। এই সময় স্পেনবাসী লিওপোল্ডকে স্পেনের সিংহাসনে বসার জন্য অনুরোধ জানায়। নেপোলিয়ন উপলব্ধি করেন পূর্ব দিকে জার্মানির মতো একটি বিসমার্কের নেতৃত্বে প্রাশিয়ার মতো একটি বা উত্তর জার্মানির মতো যেমন একটি শক্তিশালী রাজ্য রয়েছে, আবার প্রাশিয়ারই একটি রাজবংশের সন্তান লিওপোল্ড যদি স্পেনের সিংহাসনে বসে, তাহলে পূর্ব এবং পশ্চিম উভয় দিক থেকেই ফ্রান্সের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকে যায়। তার জন্যে তৃতীয় নেপোলিয়ন চাইছিলেন স্পেনের সিংহাসনে যাতে কোনো প্রাশিয়ার প্রতিনিধি বা লিওপোল্ড না বসে। ঠিক এইরকম চিন্তাভাবনা করায় সম্রাট তৃতীয় নেপোলিয়ন, ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ন তার একজন দূত কাউন্ট বেনিদিতিকে প্রাশিয়াতে পাঠায়। সেই সময় প্রাশিয়ার সম্রাট এমস নামক স্থানে ঘুরতে গিয়েছিলেন। সেইখানেই গিয়ে ফরাসি দূত কাউন্ট বেনিদিতি তার সঙ্গে সাক্ষাৎ করেন এবং সাক্ষাৎ করার পরে বলেন যাতে স্পেনের সিংহাসনে প্রাশিয়ার লিওপোল্ড বা অন্য কেউ না বসে, এইরকম একটি লিখিত দাবি করেন। কিন্তু প্রাশিয়ার সম্রাট কাইজার প্রথম উইলিয়াম কাউন্ট বেনিদিতিকে বোঝান এটা একান্তই লিওপোল্ড এবং তার পরিবারের বিষয়, তার পক্ষে এরকম কোনো লিখিত দেওয়া সম্ভব নয় যে স্পেনের সিংহাসনে প্রাশিয়ার কেউ বসবেন। এর জন্যে তাদেরকে লিওপোল্ডের সঙ্গে দেখা করা প্রয়োজন। এইভাবে তিনি বেনিদিতিকে বোঝান। বেনিদিতি ফিরে আসেন এবং এই ঘটনাটি এমস নামক স্থান থেকে কাইজার প্রথম উইলিয়াম বিসমার্ককে টেলিগ্রামের মারফত জানান। এই টেলিগ্রামটি এমস টেলিগ্রাম নামে পরিচিত। এখন বিসমার্ক কী করেছিলেন, এই টেলিগ্রামের বেশ কিছু অংশ বাদ দিয়ে পরের দিন সংবাদপত্রে প্রকাশ করেন। এই সংবাদপত্রে যা প্রকাশিত হয় তা থেকে মনে হয় ফরাসি দূত কাউন্ট বেনিদিতিকে কাইজার প্রথম উইলিয়াম অপমান করে তাড়িয়ে দিয়েছেন এবং ফলে ফ্রান্সের পত্রিকায় এই সংবাদপত্রটি প্রকাশিত হওয়ায় ফ্রান্সের মানুষরা প্রচণ্ড বিসমার্কের প্রতি ক্ষুব্ধ হন, কাইজার প্রথম উইলিয়ামের প্রতি বা জার্মানির প্রতি ক্ষুব্ধ হন এবং তাদেরকে এটা জাতীয় অপমান বলে মনে হয়। তার জন্য ফরাসি জাতি তৃতীয় নেপোলিয়নকে প্রাশিয়ার সঙ্গে যুদ্ধ করার জন্যে যুদ্ধের ডাক দেন, কিন্তু তৃতীয় নেপোলিয়ন কোনো রকম যুদ্ধ জন্যে প্রস্তুত ছিলেন না। স্বাভাবিকভাবেই তিনি যুদ্ধ এড়িয়ে যাওয়ার কথা বলেন, কিন্তু ফরাসি জাতি তৃতীয় নেপোলিয়নের উপর নানা ধরনের যুদ্ধ করার জন্য পরিচিত করলে তৃতীয় নেপোলিয়ন অবশেষে যুদ্ধ করতে বাধ্য হন 1870 সালে, যা ইতিহাসে ফ্রাঙ্কোবাসীয় যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে তৃতীয় নেপোলিয়ন খুব সহজেই পরাজিত হন এবং আমরা দেখি দক্ষিণ জার্মানির যেসব অংশগুলি ফ্রান্সের দখলে ছিল সেগুলি তারা ত্যাগ করতে বাধ্য হন এবং 1870 সালে জার্মানি ঐক্যবদ্ধ রাষ্ট্রে পরিণত হয়।